হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই আছেন অনেক অনেক ভালো। তো আজকে অমিত ভাইকে নিয়ে পড়ছি, মোটরডকের একজন কর্মী। উনি কিন্তু হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওনাকে নিয়ে আগে বিভিন্ন টপিকে খুবই ইন্টারেস্টিং কন্টেন্ট বানাইছি। তো অমিত ভাইরে আসলে পাওয়া যায় না, কারণ হচ্ছে উনি খুব ব্যস্ত থাকে। সারাক্ষণই খালি মালামাল নিয়ে খালি লেদের দোকানে দৌড়াদৌড়ি করে। তো আমি পরে মোটরডকের সাহেব ভাইরে প্রস্তাব করছি যে ভাই, অমিত ভাইরে দিয়া একটা লেদের ওয়ার্কশপ খুলে ফেলেন, অমিত ভাইরে বানাবেন ওইটার চেয়ারম্যান, আর অমিত ভাইয়ের বউ মানে ভাবিকে দিবেন হচ্ছে ওইটার এমডি হিসাবে। নাকি ভাই, ঠিক আছে না প্রপোজালটা? লাটে উঠবে। লেদ লাট। যাই হোক, আজকে কিন্তু অমিত ভাইরে নিয়ে আবার এরকম একটা ইন্টারেস্টিং ব্যাপারে চলে আসছি। সেটা হচ্ছে দুইটা টপিক, হচ্ছে দুইটা। একটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কের মধ্যে একটা ছিদ্র দেখা যায়, বিশেষ ছিদ্র, মানে ছিদ্র না, ছিদ্র বললে মনে হবে যে তেল বুঝি পড়ে যাবে রাস্তায়, এরকম ছিদ্র না, ওইরকম কোনো ছিদ্র না। দিকে বিশেষ একটা ছিদ্র থাকে ট্যাঙ্কের উপরের দিকে। এই ছিদ্রটা আসলে কেন থাকে, এই ছিদ্রটার সম্পর্কে বিস্তারিত জানবো। আর আরেকটা বিষয় হচ্ছে, যাদের মোটরসাইকেলে অয়েল কুলিং সিস্টেম রয়েছে তাদের জন্য কোন ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করা উচিত, অর্থাৎ মিনারেল, ফুল সিনথেটিক নাকি সেমি সিনথেটিক বা সিনথেটিক, কোনটা, এই সমস্ত ব্যাপারে কোনটা ব্যবহার করলে কি হতে পারে না হতে পারে ইত্যাদি। অমিত ভাই, ফার্স্টে কোনটা, আমরা ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি নাকি? হ্যাঁ, ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি। কথা কিন্তু ভাই একটু জোরে বলতে হবে। আচ্ছা, ব্যাপার হইছে, তাহলে ফুয়েল ট্যাঙ্কের উপরে আমি দেখছি যে এখানে ফুয়েল ট্যাঙ্কের যে ক্যাপটা থাকে, এই ক্যাপের গোল মানে ব্যাসার্ধটার মধ্যে একটা ছিদ্র দেখছি। এই ছিদ্রটা কেন দেয়? এটা আসলে আপনার ভিজিবল কোনো হোল না। হ্যাঁ, মানে আপনি যে জিনিসটা হাতে নিয়ে তাকাইলে দেখতে পাবেন এরকম না। এরকম না। হ্যাঁ, এটা হচ্ছে আপনার চাবির যে হোলটা থাকে এটার নিচে দিয়ে বা পিছন দিয়ে বা সাইড দিয়ে, হ্যাঁ, ওদিকে একটা সূক্ষ্ম একটা ওয়ে থাকে। হ্যাঁ, মানে ডিরেক্ট ছিদ্র থাকে না, যেমন একটা গেটের মতন, মানে দেখা যায় না আর কি, সোজা হ্যাঁ, হ্যাঁ, নিচের দিকে থাকে। নিচের দিকে। আর ট্যাঙ্কের ক্যাপটা ওপেন করলে কেবল এটা চোখে পড়ে, এমনিতে ওপেন চোখে করলে পড়ে। দেখবেন যে একদম নিচের দিকে তাকাইলে একটা ছিদ্র দেখতে পাবেন। ওটা ভিতর দিয়ে চ্যানেল হইয়া বাইরে পরিবেশের সাথে একটা কানেকশন রাখে। আচ্ছা, এটা প্রেসার ডিফারেন্সিয়াল হোল বলে আর কি। প্রেসার ডিফারেন্সিয়াল হোল। হ্যাঁ, এটা ব্যাখ্যা করতে গেলে মেডিকেল লাইনে একটু কথা বলি। বলেন। দেখবেন যখন নাকি রোগীদের স্যালাইন দেওয়া হয়, হ্যাঁ, স্যালাইনের প্যাকেটটা উপরে একটা কারার মধ্যে ঝোলায় রাখে। ঝুলায় দেয়, ঝুলায়া নিচে পুশ মানে নিডল পুশ করে হ্যাঁ, স্যালাইনের ড্রপ সেট করে দেখবেন যে ঠিক স্যালাইনের প্যাকেটের উপরে একটা সুই দিয়ে ছিদ্রি করে দেয়। হ্যাঁ, হ্যাঁ, এটার মেইন কারণ হচ্ছে গিয়া, যখন নাকি কোনো বদ্ধ পাত্র থেকে আপনি উপরে ঝুলাই দিবেন, নিচে দিয়ে মানে মুখ খুলে দিবেন, সরু ছিদ্র হইলে ওখান দিয়ে ড্রপ আকারে লিকুইডটা আসবে। হ্যাঁ, কিছুক্ষণ আসবে, যতক্ষণ পর্যন্ত সেটার ভিতরে একটা প্রেসার থাকে। নর্মালি প্রেসারটা যতক্ষণ ওকে আসতে ফোর্স করবে ততক্ষণ আসবে। যখন নাকি ভিতরে বায়ু শূন্য জিনিসটা চলে যাবে, এটা আমি একটু পরে আইকা বুঝাবো। তো এরপরে দেখবেন একটা সার্টেন টাইম পরে ওই ড্রপটা আর আউট হবে না। আচ্ছা, এটার মেইন কারণ হচ্ছে ভিতরে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যায়। হ্যাঁ, ভ্যাকুয়ামের কারণে পানিটা বা লিকুইডটা নিচে পাস হয় না। এটা যদি আমরা একটু চিত্র আঁকি, ঠিক এরকম একটা বোতল আকারে আঁকি। একটা পরিপূর্ণ বোতল, এটার মধ্যে ধরেন আংশিক লিকুইড দেওয়া আছে, হ্যাঁ, এতটুক লিকুইড, হ্যাঁ, এতটুক বাতাস। বাতাস, হ্যাঁ, এখন এটাকে আমি স্যালাইনের পাইপ বা যে কোনো পাইপ দিয়ে, ধরেন স্যালাইন এটা হ্যাঁ, রোগীর শরীরে পুশ করলো, হ্যাঁ, তো এই যে অংশটা, এখানে একটা বাতাস জমা আছে, হ্যাঁ, আর এখান দিয়ে বের হয়ে যাওয়ার পথ আছে। তো এটা ততক্ষণই বের হবে যতক্ষণ পর্যন্ত এই বাতাসটা এই পরিমাণ আছে। এর থেকে যখন বেশি নিচে নেমে যাবে লেভেলটা, মানে ফ্লুইডের লেভেলটা, তখন তার বের হওয়ার জন্য এক্সট্রা প্রেসার প্রয়োজন। প্রেসারটা তখন আর এই বাতাসটা দিতে পারে না। বুঝতে পারছি। ঠিক আছে, তখন কি করতে হয়, তখন এখান দিয়ে ডাক্তার বা নার্সরা একটা ছোট ছিদ্রি করে দেয়। তখন পরিবেশ থেকে বাতাস এসে এখান দিয়ে ঢুকে, একটা চাপ তৈরি করে, বাতাস ঢুকে তখন এখানে ব্যালেন্স করে, প্রেসার ব্যালেন্স করে, তখন লিকুইডটা নিচে নেমে যায়। এটা যখন যত নিচে নামতে থাকে তত এটা ফাঁকা স্থান তৈরি হতে থাকে।
বাইরে থেকে তত বেশি বাতাস ঢুকতে থাকবে, হ্যাঁ, চাপটা তত বেশি বাড়ে। চাপটা তত বেশি বাড়ে। বুঝতে পারছি। ঠিক বাইকের ট্যাঙ্কের ক্ষেত্রেও এই যে ট্যাঙ্ক আঁকলাম, জাস্ট রাফ স্কেচ। আর আমি তো সামনে ছবি দিয়ে দিচ্ছি, এখান দিয়ে তেল পাস হয়, এখানে ক্যাপ। হ্যাঁ, তো মনে করেন আমার অর্ধেক ফিল আপ করা। হ্যাঁ, ফয়েল দিয়ে। হ্যাঁ, কিছুক্ষণ আমার তেল নামলো চাবি অন করার পরে, তেলের চাবিটা অন করার পরে কিছুক্ষণ নামার পরে যখন লেভেলটা একটু নেমে যাবে, তখন এখানে বাতাসের একটা শূন্যতা সৃষ্টি হবে। শূন্যতা সৃষ্টির কারণে পরিবেশের বাতাসটা একে বাধা দিবে বের হওয়ার জন্য। আচ্ছা, এই ক্ষেত্রে করে কি, এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপের মধ্যে একটা মাইক্রো লেভেলের খুব সূক্ষ্ম একটা ছিদ্রি করে দেয়, যাতে পরিবেশের বাতাসটা এসে এখানে প্রবেশ করতে পারে। আবার মনে করেন আপনি প্রচুর রোদের মধ্যে বাইক রেখে দিয়েছেন, তো আমরা কি জানি বেশি গরমের মধ্যে যে কোনো বস্তু রাখলে সেটা আকার বাইরে যায়, প্রেসার বেড়ে যায়। তো মনে করেন অনেক রোদে রাখছেন, তখন ফুয়েলের মধ্যে ভ্যাপারটা তৈরি হয়। ভ্যাপার কিন্তু অনেক প্রেসারাইজ সিস্টেম। ভ্যাপারটা করে কি, তখন বেশি তৈরি হয়ে গেলে তখন যদি আমি বদ্ধ জায়গায় রাখি, একটা এক্সট্রা প্রেসার ক্রিয়েট হবে ওই ভেসেলের উপরে, যেটা খুবই রিস্কি। ধরেন রয়ে গেছে 4-5 ঘন্টা কড়া রোদের মধ্যে, ভিতরে ফুয়েল ভ্যাপার হয়ে অনেক প্রেসারাইজড হয়ে আছে, ওটার মধ্যে যদি কোনো আঘাতও পড়ে সেটা বাস্ট হয়ে যাবে। তার মানে তো তীব্র রোদ্রে মানে বাইক রাখাটা উচিত না, রিস্কি। তো যখন নাকি এরকম বেশি প্রেসার হয়ে যায়, তখন বেশি প্রেসারটাও এই ছিদ্র দিয়ে বাইরেও চলে যায়। মানে এটা যে ওয়ান ওয়ে তা না, এটা টু ওয়ে একটা রাস্তা। আমি কিছু কিছু বাইকে দেখছি যে আমি ট্যাঙ্ক খুলতে গেছি, মানে খালি ঢাকনাটা চাবিটা খালি ঘুরেছে, ঠাস করে ফেস করে একটা ধাক্কা মারে। এই বাইকগুলোতে এই ছিদ্রটা জ্যাম হয়ে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভিতরের কথা আসি, অনেকের আছে যেমন পুরানো বাইক 30-40 হাজার কিলোমিটার চলে গেছে, দেখা যায় যে হঠাৎ করে একটা সমস্যা দেখা যায়, চালাইতেছে হঠাৎ করে মানে তেল পাচ্ছে না, এরকম একটা ফিল, বন্ধ হয়ে যায়। তখন মিস্ত্রিরা করে কি, চাবি ঢুকে তেলের ট্যাঙ্কিটা খুলে 5-6 সেকেন্ড রেখে আবার লাগায় দেয়। এরপর আবার যেমন তেমনই, মানে ওই যে বাইরের বাতাসটা গিয়ে ওই প্রেসারটা, তেলের প্রেসারটা ক্রিয়েট করে, মানে ভিতরে একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়, বাইরে পজিটিভ প্রেসার। ওইটা খুলে দিলে দুইটা প্রেসার আবার সমান হয়ে যায়। ওই ক্ষেত্রে আসলে এই জিনিসটা ঘটে যে ওই লাইনটা ক্লগ হয়ে গেলে তখন এই প্রেসার ডিফারেন্সটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারছি, ইকুয়াল থাকে না। তার মানে লাইন যাতে ক্লগিং না হয়, তাহলে এটারও একটা রেগুলার মানে মেইনটেনেন্সে রাখতে হবে আর কি। নরমালি আপনার ব্রিদার লাইন বলা হয়, ব্রিদার লাইন মানে শ্বাস-প্রশ্বাস, হ্যাঁ, ব্রিদার লাইন বলা হয়। বুঝতে পারছি। তো যাদের বাইক মনে করেন অনেক কিলো হয়ে গেছে সার্ভিসিং হয়ে, কিন্তু এই জিনিসটা অনেকে ক্লিন করেন, এটা জাস্ট একটা এয়ার গান দিয়ে, মানে হাই প্রেসার গান দিয়ে 2-3টা পুশ করলে লাইনটা ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, ধুলা টুলা জমা থাকলে। বুঝতে পারছি। যাই হোক, ভালো একটা জিনিস জানা হলো আজকে, খুবই ছোট কিন্তু অনেক ভ্যালুয়েবল। তো এরপরে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, যাদের অয়েল কুলড ইঞ্জিনের মোটরসাইকেল আছে, যেমন আমার পালসার NS 160, তাছাড়া বাজারে আরো আছে টিভিএস অ্যাপাচি RTR 164V, আরো আছে রিসেন্টলি আসছে হচ্ছে পালসারের N160 এরকম। তারপরে একটা চাইনিজ ব্র্যান্ড ছিল ওই লনসিন জিপি, ওই 150 165, এরকম আরো কিছু মোটরসাইকেল আছে যেগুলো অয়েল কুলড ইঞ্জিনের মোটরসাইকেল। তো ওগুলাতে কিন্তু একটা রেডিয়েটর থাকে, তো ওই রেডিয়েটরটার সাহায্যে আসলে ইঞ্জিন অয়েল ইঞ্জিন থেকে রেডিয়েটরে যায়, তারপরে সেখান থেকে আবার ভেতরে যায়, অর্থাৎ ঠান্ডা ইঞ্জিন মানে ইঞ্জিন অয়েলের তাপটাকে বাইরের দিকে নির্গত করে ঠান্ডা করে আবার সেটা ইঞ্জিনের ভেতরে যাচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে এইটার মধ্যে, এই ধরনের ইঞ্জিনের মধ্যে মিনারেল, সিনথেটিক বা সেমি সিনথেটিক অথবা ফুল সিনথেটিক, এই 3টা ক্যাটাগরির মধ্যে অনেকে আছেন মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। আমাদের কথা হচ্ছে ঠিক এই জায়গাটার মধ্যে। তো এইখানে যদি আমরা মিনারেল ইঞ্জিন অয়েল দেই, তাহলে এই ইঞ্জিনটার জন্য এটা কতটুকু, বা এই কুলিং সিস্টেমটার জন্য এটা কতটুকু কি প্রভাব ফেলে, অমিত ভাই বলেন তো? এটা আসলে মিনারেল জিনিসটা বলতে বোঝায় খনিজ। হ্যাঁ, একদম র জিনিসটা আর কি। মিনারেল এলিমেন্ট বলতে আমরা বুঝি খনিজ পদার্থ, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস ইত্যাদি অনেক কিছু আছে। তো এই যে আমরা মিনারেল ওয়াটার খাই, এটার নাম হচ্ছে মিনারেল ওয়াটার এই কারণে যে এই এলিমেন্টগুলো এই পানিটার মধ্যে আছে। তো পানি খেলে আমাদের শুধু তৃষ্ণা মিটে তা না, অনেক কিছুই পরিপূর্ণ হয়, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। তো মিনারেল অয়েলের ক্ষেত্রেও প্রাকৃতিকভাবে অয়েলটা সোর্সিং করা প্রাকৃতিক আইটেম থেকে, ওটার মধ্যে মিনারেল আইটেমগুলো থাকে, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস
তো সমস্যাটা হয় কি, যখন নাকি এই মিনারেল অয়েলটা অয়েল কুলড ইঞ্জিনে ইউজ করা হয়, হ্যাঁ সেই অয়েলটাকে যখন কুলারের মধ্যে দিয়ে পাস করে পাম্প হাই প্রেসারে, গরম তেলটা পাস হয়ে বাতাসের সাথে সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে আবার ইঞ্জিনে প্রবেশ করে। হ্যাঁ তো এই যে একটা হট থেকে কুল হয়, একটা প্রসেসিং হয়, এই সময়টাতে তেলটা ঠিকই ঠান্ডা হয়, তার ফর্ম লিকুইডই থাকে। কিছু কিছু ক্ষেত্রে মিনারেল আইটেমগুলা ওরা ঠিক মতন কুলিংও হইতে পারে না, ঠিক মতন আপনার পাসও হইতে পারে না। অনেক সময় ওই এলিমেন্টগুলা তখন কুলিং এর যে সিস্টেমটা বা কুলারের যে ভিতরে চ্যানেলগুলা, চ্যানেলের মধ্যে ডিপোজিট হয়। আচ্ছা, তো এটা সাথে সাথে বোঝা যায় না, যেমন অনেক দীর্ঘদিন ইউজ করতে থাকলে দেখা যাবে আমরা এক সময় গিয়ে ইঞ্জিন ওভারহিট হচ্ছে বা অয়েল ঠিক মতো পাচ্ছে না, তারপরে দেখা যায় অনেক সময় সাউন্ডও চেঞ্জ হয়ে যায়। এই মূল কারণ হচ্ছে কি, এই এলিমেন্টগুলা মিনারেলগুলা ডিপোজিট হয়ে ওই চ্যানেলটা ব্লক করে দেয়। আচ্ছা, ঠিক আমরা যেটা হার্ট ব্লক হয়ে যায় না কোলেস্টেরলের কারণে, এই জিনিসটাই হয়। আমরা যেটা আসলে সব গাদ বলে থাকি, গাদ জমে যায়। হ্যাঁ, বুঝতে পারছি। তখন এটা ফরমেশন হয়ে একটা চ্যানেল ব্লক করে দেয়, তখন আমার অয়েলটা ঠিক। আর আসলে অয়েল কুলারের পাইপ তো খুব চিকন চিকন, এটার ভিতরে তো রুগী দিয়ে দেখার কিছু নাই, ইনার পাইপ আর আউটার পাইপটা তো খুললে আপনি দেখতে পাবেন, মানে ইনপুট আর আউটপুট লাইনে দেখবেন অনেক সময় লবণের মতন কিছু একটা জমে থাকে, জমে আছে, বা কালো গাদ, ধূসর গাদ জমা হয়ে থাকে। আচ্ছা, এটা সবচেয়ে ভালো বোঝা যায় মানে অয়েলের ক্ষেত্রে। লিকুইড কুল বাইকে বা গাড়িতে দেখবেন যে অনেকে ড্রাইভাররা ই করে, ওভারহিট হয়ে গেলে কল থেকে পানি নিয়ে ঢেলা দেয়, মিনারেল ওয়াটারটা ইউজ করে। ওগুলা দীর্ঘদিন ইউজ করতে থাকলে এরকম ভিতরে লবণের আস্তর জমা যায়, গাড়িতে খুব ভালো মতো দেখা যায়, রাইট, যে মোটা লবণের আস্তর জমা যায়। বুঝতে পারছি। তাইলে এখন অয়েল কুলড ইঞ্জিনের বাইকে কোন টাইপের ইঞ্জিন অয়েল দিলে এই সমস্যাটা হবে না? সিনথেটিক অয়েল সবচেয়ে বেটার। সিনথেটিক মানে সেমি সিনথেটিক নাকি ফুল সিনথেটিক? সিনথেটিক অয়েল। সিনথেটিক অয়েল, আচ্ছা। মানে সিনথেটিক অয়েলটা হচ্ছে কি আপনার এটা মানে ল্যাবে তৈরি করা, হ্যাঁ, আর্টিফিশিয়াল। তো এই ক্ষেত্রে আপনার হার্মফুল বা ডিপোজিট হবে এরকম কোনো এলিমেন্ট দেওয়া থাকে না। আচ্ছা, মানে সেমি সিনথেটিকও হইতে পারে, ফুল সিনথেটিকও হইতে পারে। সেমি সিনথেটিকের মধ্যে তো মিনারেলের কিছু একটা মিশ্রণ থাকে, তো তাহলে ফুল সিনথেটিক। বুঝতে পারছি। তাইলে অয়েল কুলড ইঞ্জিনে মানে এই যে আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এইটা দূর করার সহজ রাস্তা হচ্ছে ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা। জিনিসটা এরকম না যে হুট করে হয়ে যাবে, হ্যাঁ, এটা দীর্ঘদিন জমতে তারপরে হবে আর কি। তো যাক, আজকে তো আমাদের তারপরে কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যেমন অয়েল কুলড না এয়ার কুলড ইঞ্জিন অনেক দিন ইউজ হয়, যেমন ধরেন হিরো স্প্লেন্ডার, তারপরে বাজাজ ডিসকভার, এগুলো যেগুলো নাকি লাখ কিলোমিটার পার হয়ে যায়, এদের ইঞ্জিনে যখন ক্লাস প্লেট চেঞ্জ করে তখন খুললে দেখবেন যে ভিতরে চেম্বার গুলা কালো হয়ে গেছে, আস্তর পড়ে আছে, মানে নখ দিয়েও আপনি ওই আস্তরটা সরাতে পারবেন না। এগুলো মূলত আপনার মিনারেল ডিপোজিট। কারণ এই লোয়ার সিসির সেগমেন্টে ম্যাক্সিমাম মানুষ আপনার মিনারেল অয়েল ইউজ করে, কারণ এটা কস্ট ইফেক্টিভ। হ্যাঁ, বুঝতে পারছি। তো যাই হোক, আজকে তো আমাদের কথাবার্তা শেষ নাকি? মোটামুটি। আচ্ছা, তো ঠিক আছে, কথা বললে আসলে অনেক কথাই বলা যাবে, শেষ করা যাবে না। তো আজকে কথাবার্তা তাহলে এখানে শেষ করে দিই। আসলে কথাবার্তা সবই চলে আসছে। তাহলে বিদায় নিলাম আজকে। আবার কথা হবে অন্যদিন অন্য কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।